সম্প্রতি সোনাক্ষী সিনহা আর জ্যোতিকার অভিনীত একটি মুভি রিলিজ হয়েছে, যেখানে দুজনই প্রায় লিড রোলে রয়েছে। প্রথমে আমি ভেবেছিলাম মুভিটা শুধুমাত্র কোর্টরুম ড্রামা টাইপের হবে, কিন্তু ধীরে ধীরে আমি বুঝতে পারলাম এটা কোনো সাধারণ গল্প নয়, একটা টুইস্টেড রিভেঞ্জ থ্রিলার মুভি। মানে আপনার সামনে যা কিছু হচ্ছে সব কিছু আপনার সাধারণ মনে হলেও শেষে গিয়ে আপনি বুঝতে পারবেন ওই ঘটনাগুলো মোটেও সাধারণ ছিল না, এর পিছে ছিল ভয়ানক কোনো মাস্টার প্ল্যান। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ইউনিভার্স। বলছি হিন্দি ভাষায় সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভি সিস্টেমের কথা। আরেকটি কথা, এটা কিন্তু আমার দ্বিতীয় চ্যানেল, এখানেও কিন্তু প্রতিনিয়ত ভিডিও দেয়া হচ্ছে, তাই মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো হয়ে গেলে চলুন এবার গল্পের দিকে আগানো যাক। মুভির প্রথমেই আমাদের একজন কয়েদিকে দেখানো হয়, যে বলছিল কেউ ক্রাইম করুক আর না করুক, যদি তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করা যায় সমাজ তাকে অপরাধী ধরে নেয়। বলতে বলতে সে তার লয়ার শ্যামের সাথে দেখা করে। তার কথা আপনি তো জানেন আমি নিরপরাধ। শ্যাম তখনও বোঝাচ্ছিল আমরা হাইকোর্টে আপিল করব, কিন্তু সে জানে যে এত কিছু অ্যাফোর্ড করা তার পক্ষে সম্ভব নয়। তার মানে তার সব রাস্তা শেষ হয়ে গেছে। এর জন্য সে বড় একটি সিদ্ধান্ত নেয়, সে জেলের মধ্যে নিজেকেই শেষ করে দেয়। এরপর সিন চলে যায় কয়েক বছর পর। আমাদের পাবলিক প্রসিকিউটর নেহাকে দেখানো হয়। নেহা এখনও জুনিয়র, আজ আবার তার একটি কেসের হেয়ারিং, তাই দ্রুত কোর্টে গিয়ে রেডি হয়ে নিচ্ছে। পাশে কোর্টের স্টেনোগ্রাফার সারিকাও রেডি হচ্ছিল, মানে জাজের নিচে বসে যে সব কিছু টাইপ করে সেই কাজ আর কি। তো নেহা তার সহযোগী আত্মাকে নিয়ে কোর্টে যায়, যেখানে পিছেই তাদের সিনিয়র আহ্লাদ বসে আছে। সোজা কথা বলতে গেলে এটা তাদের একরকম পরীক্ষা চলছে। তো শুনানি শুরু হলে নেহা তদন্তকারী কর্মকর্তা রবিকে জিজ্ঞাসাবাদ শুরু করে, যেখানে তাদের কথা আমরা জানতে পারি পুলিশ একটি বারে রেড দিয়ে সেখানে বেশ কিছু মাদক পেয়েছে, তাই ওই বারের মালিক জগদীশকে ওয়াশরুমের মধ্যে থেকে অ্যারেস্ট করা হয়েছিল। এমনকি জগদীশের ব্লাডে ড্রাগের উপস্থিতিও পাওয়া গেছে। কিন্তু ডিফেন্স লয়ার এসে বারবার প্রমাণ করার চেষ্টা করছে ড্রাগ তো আর জগদীশের কাছে পাওয়া যায়নি, বারের ডয়ারের মধ্যে ছিল। এমনও হতে পারে স্টাফরা সেখানে রেখেছে, অথবা যে কেউ তাদেরকে ফাঁসাতে ডয়ারের মধ্যে ড্রাগ রাখতে পারে। এতে তো মালিকের কোনো দোষ নেই। তো এরপর নেহা যখন জগদীশকে জিজ্ঞাসাবাদ শুরু করে, জগদীশ বলে যেই জায়গাতে ড্রাগটা পাওয়া গিয়েছিল সেটা ওপেন স্পেস, যে কেউ যাতায়াত করে। আবার বারের মধ্যে সিসিটিভিও নষ্ট ছিল, যদিও অনেকবার তাকে সারানোর কথা বলা হয়েছে, কিন্তু জগদীশ ভুলে যাওয়ার কারণে সিসিটিভি আর ঠিক করায়নি, এই জন্য কোনো ফুটেজও পাওয়া যাচ্ছে না। আবার পুলিশ যে ড্রাগের প্যাকেটটি উদ্ধার করেছে ওই ড্রাগের প্যাকেটে জগদীশের ফিঙ্গারপ্রিন্টও পাওয়া যায়নি। তাই জাজ নেহাকে বলে দেয় জগদীশকে যদি তারা অপরাধী হিসেবে প্রমাণ করতে চায় তাহলে তাদেরকে প্রমাণ করতে হবে ওই ড্রাগ জগদীশেরই ছিল। কিন্তু এটা প্রমাণ করার জন্য নেহার কাছে তেমন কোনো তথ্য প্রমাণ নেই। তো বলতে গেলে একরকম নেহারা এই কেসটি হেরে যাচ্ছে। যে জন্য কোর্ট থেকে বের হওয়া মাত্রই নেহাদের সিনিয়র আহ্লাদ নেহাকে বলে দেয় এই কেসটি সে নেহার থেকে নিয়ে নিচ্ছে। নেহা তাকে বারবার বোঝানোর চেষ্টা করছিল যে আমাকে আরেকটা সুযোগ দিন, এখনও আমার সুযোগ আছে, আমি কেসটি জিততে পারবো। এরপর আমরা নেহার বাবা রবি রাজবংশীকে দেখতে পাই। শহরের বড় একজন ব্যবসায়ী বড়রাজের একটি কেস জিতেছে, এখন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছে। এখানে আমরা রাঘব নামে একজন সাংবাদিককে দেখতে পাই যে রবিকে একটু ট্রিকি প্রশ্ন করছিল। তবে রবি রাজবংশীর বিষয়ে একটা কথা বলে রাখি, তার কেরিয়ারে সে আজ পর্যন্ত একটি কেসও হারেনি। এমনকি তার বিরুদ্ধে কেস লড়তে যে কোনো লয়ার একটু ভয় পায়। নেহা এবং আত্মার কথা আমরা জানতে পারি নেহা রবির মেয়ে হওয়া সত্ত্বেও রবির ল ফার্মে কাজ করতে পারছে না, কারণ ওই ফার্মে কাজ করতে হলে তাকে আগে প্রসিকিউশনে কাজ করে নিজেকে যোগ্য হিসেবে প্রমাণ করতে হবে, তবেই সেখানে কাজ করতে পারবে। আর এই জন্যই মূলত নেহা প্রসিকিউটর হিসেবে কাজ করছে। অন্যদিকে আমাদের কোর্টে সেই স্টেনোগ্রাফার সারিকাকে দেখানো হয়। কোর্টের কাজ শেষ করে সারিকা সোজা বাড়িতে চলে যায়, যেখানে সারিকার মেয়ে কুসুম এবং প্যারালাইজ স্বামী লক্ষণ আছে। লক্ষণের মূলত একটি অ্যাক্সিডেন্টে লোয়ার বডি পুরো প্যারালাইজড হয়ে গেছে, এরপর থেকে ঘরেই আছে। সারিকাকে সব কিছু সামলাতে হয়। আবার কুসুম অনেক ভালো স্টুডেন্ট, ম্যাথমেটিক্সে 96 মার্ক পেয়েছে। কুসুম তার মা সারিকাকে এটাও জানায় কুসুমের স্কুল থেকে কুসুমকে সায়েন্স ফেয়ারের জন্য সিলেক্ট করা হয়েছে, কিন্তু তার জন্য তাকে পুনে যেতে হবে, আর সেখানে ফিসটা অনেক বেশি, তাই কুসুম সেখানে যেতে চাইছে না। কিন্তু সারিকার লক্ষণ মেয়ের স্বপ্ন পূরণ করতে চায়, তাই সারিকা মেয়েকে বলে দেয় ফিসের চিন্তা তার করতে হবে না, সে যেন পড়াশোনায় মনোযোগ দেয়। অন্যদিকে নেহাকে দেখা যায় অফিসও শেষ হয়ে যাওয়ার পরও অফিসের মধ্যে অবসর সময় কাটাচ্ছে। অন্যদিকে তার বাবার যে ল ফার্ম রয়েছে সেখানে আজ পার্টি থাকায় নেহার মা নেহাকে টেস্ট করে দ্রুত সেখানে যেতে বলে। মূলত রবি রাজবংশী তার ল ফার্মের যে ক্লায়েন্টগুলো আছে সবাইকে নিয়ে বাড়িতে একটি বড় পার্টির আয়োজন করেছে, কারণ এরা শুধুমাত্র তার ক্লায়েন্টই নয়, তার ফ্যামিলি ফ্রেন্ডের মতো। এখানে নেহার ভাই অলোকও রয়েছে। অলোক মূলত তার বাবাকে তার ল ফার্মে সাহায্য করে। কিছুক্ষণের মধ্যে নেহা পৌঁছে যায়।
আর এখানে আমরা নেহার বয়ফ্রেন্ড অক্ষয়কে দেখতে পাই। অক্ষয় আবার নেহার বাবার অ্যাসিস্ট্যান্টের কাজ করে। মানে সবাই নেহার বাবার ওই রাজবংশী ল ফার্মে কাজ করে ঠিকই, কিন্তু নেহা এখনো পর্যন্ত নিজেকে সেখানে কাজ করার যোগ্য প্রমাণ করতে পারেনি। যেদিন প্রমাণ করতে পারবে সেদিন থেকেই তার বাবার সাথে সে কাজ করতে পারবে। নেহা এই বিষয় নিয়ে তার বাবার সাথে কথা বলে। নেহার কথা সে তার মেয়ে, তার জন্য তো একটু স্যাক্রিফাইস করাই যায়। কিন্তু রবি নেহাকে বলে, জীবনে যে জিনিসটা তুমি সহজে পেয়ে যাবে সেটা তুমি বেশি দিন টিকিয়ে রাখতে পারবে না। কারণ আজ পর্যন্ত যারা দুনিয়াতে রাজত্ব করেছে, বড় বড় এম্পায়ার তৈরি করেছে, তাদের সন্তানেরা সবকিছু নষ্ট করে ফেলেছে। তাই রবি চায় না শুধুমাত্র নেপোটিজমের কারণে তার সন্তানেরা সাফল্যের চূড়ায় পৌঁছা যাক। তারা তাদের যোগ্যতার প্রমাণ দিক, যাতে ভবিষ্যতে তারা সেটা ধরে রাখতে পারে। এটা একরকম পজিটিভ একটা বিষয়। তবে নেহার কথা, সে কিভাবে নিজেকে যোগ্য প্রমাণ করতে পারবে? রবি তখন নেহাকে বলে, তুমি আমাকে 10টা কেস জিতে দেখাও, তবেই তুমি আমার ল ফার্মে পার্টনার হিসেবে যোগদান করতে পারবে। তবে শর্ত আছে, নেহাকে একটানা 10টা কেস জিততে হবে, এর মধ্যে কোনো কেস হারা যাবে না। তো রবি এবং নেহার কথার মধ্যে অলোক আসে। আর এখানে অলোকের কথা আমরা বুঝতে পারি, অলোক সবসময় নেহাকে একটু খোঁচা মেরে কথা বলে। সোজা কথা, তারা নেহাকে যোগ্য হিসেবে মনেই করে না। তারা মনে করে নেহা শুধুমাত্র তাদের পরিবারের নাম ভাঙিয়ে খাচ্ছে। মানে বাপ বেটার যে সফলতা রয়েছে সেই নামে নেহা চলছে। আর এই বিষয়টা নেহা মোটেও পছন্দ করে না, কারণ নেহা নিজের যোগ্যতা প্রমাণ করতে চায়। এই জন্য তো এত কষ্ট করে হলেও, এত ধনী পরিবারের সন্তান হয়েও সে প্রসিকিউটর চাকরি করে। এদিকে আমরা বড়রাজকে দেখতে পাই, ড্রিঙ্কসের মধ্যে আইসকিউব বেশি দেওয়ায় একজন ওয়েটারের সাথে অনেক উচ্চস্বরে কথা বলছিল। এমনকি সে ওয়েটারকে ওই গ্লাসটি ফেরত পর্যন্ত দিয়ে দেয়। আর এরপরই ওই ওয়েটারকে দেখা যায় ওই গ্লাসটিকে প্লাস্টিকের ব্যাগের মধ্যে ভরে রাখছে। তবে কী জন্য, এটা আমরা সামনে গিয়ে জানতে পারবো। এখানে বড়রাজ এবং রবির কথা আমরা জানতে পারি, বড়রাজের নামে এর আগে অনেক কেস হয়েছিল। রবি সব সামলেছে। মানে যত রকমের সমস্যা ছিল রবি তাকে সেভ করে রেখেছে। এরপর নেহারা যখন ফ্যামিলি ফটো নিতে যাবে, নেহার সিনিয়র আহ্লাদ মেসেজ করে জানায় সে নেহাকে আরও একটি সুযোগ দিচ্ছে। তো পরবর্তী দিন নেহা যখন কোর্টের উদ্দেশ্যে যাচ্ছিল, ইনায়া খাট্টি নামে একজন ফুড ব্লগারের ভিডিও দেখছিল। তখনই কেউ একজন তাকে একটি অনলাইন নিউজের লিঙ্ক পাঠায়, যেটা মূলত রাঘব নামে সেই রিপোর্টার লিখেছে। আর এখানে সে নেহাকে নিজের নামে পরিচয় না করিয়ে উল্টো রবি রাজবংশীর মেয়ে হিসেবে পরিচয় করানোতে নেহা এই বিষয়টা মানতে পারছে না, কারণ সে তো নিজের নামে পরিচিত হতে চায়। এদিকে আবার সারিকাও কোর্টের দিকে যাচ্ছিল। হঠাৎ করে নেহার কারের সামনে এসে পড়ায় নেহা সারিকাকে তার কারে তুলে নেয়, কারণ দুজনই তো কোর্টে যাচ্ছে। এরপর যেতে যেতে সারিকা নেহার কাছে তার প্রসিকিউশনের কেসের কথা জিজ্ঞেস করে। নেহা বোঝানোর চেষ্টা করছিল এটা তার জন্য অনেক টাফ হয়ে যাচ্ছে। সার্কের কথা সেটা তো হবেই, কারণ সবসময় প্রসিকিউশনকেই অপরাধীর অপরাধ প্রমাণ করাতে হয়। আর ডিফেন্স লয়ারের কাজ তো একদম সিম্পল। তার কাজ তার ক্লায়েন্টকে নিরাপদ প্রমাণ করা নয়, তার বিরুদ্ধে যে প্রমাণগুলো আছে সেই প্রমাণগুলো ডাউট তৈরি করা। এই জন্যই সারিকা নেহাকে অ্যাডভাইস করে, যদি হেরেও যাও মনে কষ্ট নিও না। নেহার কথা, তার মানে আমি হেরে যাব? সারিকা বলে, এটা তো জাদি ডিসাইড করবে। এরপর সারিকা যখন নেমে যাচ্ছিল তখন নেহাকে শুধু বলে যায়, ক্রিমিনাল কি করেছে প্রসিকিউটর সবসময় ওই দিকটা ফোকাস করে, কিন্তু ক্রিমিনাল নিজের অজান্তে যে বিষয়টা করে ফেলেছে সেই দিকে ফোকাস করে না। এই জন্য ম্যাক্সিমাম কেস তারা হেরে যায়। আর এই বিষয়টা নেহার মাথার মধ্যে একদম গেঁথে যায়। নেহা তখন ফাইন্ড আউট করার চেষ্টা করে যে জগদীশ তার নিজের অজান্তে কোন ভুলটি করেছে। আর ভালো মতো স্টাডি করে নেহা পরবর্তী শোনার দিন কোর্টকে বলে, জগদীশ যেমনটা বলেছে ওই কোকেন হয়তোবা তার, ওই ড্রাগ হয়তোবা তার নয়, সে হয়তোবা ওই ড্রাগের সাথে জড়িতও নয়। তবে জগদীশ সিং নিজেই স্বীকার করেছে তাদের বার এরিয়াতে সিসিটিভিগুলো বেশ কিছুদিন যাবৎ কাজ করছিল না, আর সেটা সে ইচ্ছা করে ঠিক করায়নি। নেহা মূলত এই বিষয়টি কাজে লাগায়, কারণ ফুড সেফটি ডিপার্টমেন্টের একটি ল আছে, সেখানে স্পষ্ট করে বলা আছে কোনো রেস্টুরেন্ট বা কোনো কোম্পানিতে যদি কোনো অকারেন্স হয় আর সেটা যদি মালিকের কেয়ারলেসনেসের জন্য হয় তবে পুরো দায়ভার তার উপরই যাবে। মূলত ডিফেন্স লয়ার কখনো চিন্তাই করেনি নেহা এই পয়েন্টটা কাজে লাগাবে। জগদীশ সিং নিজে এটা না করলেও অন্যকে দিয়ে করানোর জন্য ইচ্ছাপূর্বকই সেখানে সিসিটিভি বিকল করে রেখেছিল, যাতে এই পুরো বিষয়গুলো কখনো ধরা না পড়ে। তাই তাকে দোষী সাব্যস্ত করে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়। আর এর মাধ্যমেই নেহা তার প্রথম কেসটি জিতেও যায়। তবে পুরো বিষয়টা শুধুমাত্র সারিকার জন্যই সম্ভব হয়েছে। তাই নেহা সোজা সারিকার সাথে দেখা করে তাকে ধন্যবাদ জানায়, এমনকি কফির অফারও করে। এর মধ্যে সেই রিপোর্টার রাঘব সারিকার থেকে জাজমেন্টের কপি নিতে আসে, আর এটা সে মাঝে মধ্যে নেয়। এর বিনিময়ে সারিকাও বেশ কিছু টাকাও পায়। আর কোর্টে যারা কাজ করে তাদের এই বিষয়গুলো একদমই সিম্পল। তো নেহা যখন এখান থেকে বাড়িতে ফিরে সবাই তখন ডিনার করছিল, আর নেহা যে কেসে জিতেছে সেটা তারাও জেনে গেছে। তাই অলোক এটাই বোঝানোর চেষ্টা করছিল নেহা তার নিজের যোগ্যতায় জেতেনি, তাদের পরিবারের নামের উপর জিতেছে। তবে নেহা যে পয়েন্টটাকে কাজে লাগিয়েছে রবি সেই বিষয়টা অ্যাপ্রিসিয়েট করে, কারণ এই ধরনের পয়েন্টগুলো শুধুমাত্র
সিনিয়র এবং ট্রিকি অ্যাডভোকেটরা কাজে লাগাতে পারে। তো এরপর নেহা সারিকার সাথে একটি কফি শপে দেখা করে। নেহা সারিকার কাছে জানতে চায়, তুমি আমাকে সাহায্য কেন করেছ? সারিকার কথা, এটা শুধুমাত্রই ন্যায়ের জন্য। তার সামান্য সাহায্যতে কেউ যদি ন্যায় পায় তাহলে ক্ষতি কিসের? কারণ তার মতে কোর্ট কখনোই ন্যায় দিতে পারে না, ন্যায় শুধুমাত্র সৃষ্টিকর্তাই দেয়, আর এই ন্যায়টা সবাই পায় না। তো সারিকার পরামর্শ মতো নেহা যেহেতু এই কেসটি জিতেছে, তাই নেহা তার পরবর্তী কেসে সারিকাকে সাহায্য করতে বলে। আর পরবর্তী কেসটা ছিল একজন গভর্নমেন্ট এমপ্লয়ের বিরুদ্ধে প্রস্টিটিউশনের কেস। কিন্তু সারিকার কথা, ম্যাডাম, কোর্টের বাইরে তো আমার একটি নিজস্ব জীবন আছে, স্বামী আছে, সন্তান আছে, তাদেরকেও তো সময় দিতে হবে। নেহার কথা, তাদেরকেও একটা ভালো জীবন দিতে হলে টাকার প্রয়োজন। আমি তোমাকে টাকা দিব। নেহা প্রথমে সারিকাকে প্রত্যেক কেসের জন্য 10,000 টাকা অফার করে, কারণ তার চোখে একটি কেস জেতার জন্য কোনো সাহায্যই ছোট কিছু নয়। আর নেহা এটা স্বীকারও করে, শুধুমাত্র তার ফিউচারের জন্য সে কেসগুলো জিততে চায়। কেউ ন্যায় পেল বা না পেল সেটা তার বিষয় নয়। আর সারিকাকে বেছে নেওয়ার মূল কারণ হচ্ছে, সারিকা কোর্টে উপস্থিত থেকে বড় বড় হাই প্রোফাইল কেস এবং বড় বড় লয়ারদের আর্গুমেন্ট দেখেছে। সে তাদের পয়েন্ট অফ ভিউ সম্পর্কে ভালো করে জানে। তো সব কিছু শোনার পর সারিকা নেহার প্রস্তাবে রাজি হয় ঠিকই, কিন্তু শর্ত দেয় তাকে প্রতি কেসের বিনিময়ে 20,000 করে টাকা দিতে হবে। আর এই বিষয়টা কোর্টে কেউই জানতে পারবে না, কারণ তাহলে তো তার চাকরি চলে যেতে পারে। আর এইভাবেই নেহা এবং সারিকার মধ্যে একটি ডিল হয়। এরপর আমরা বলরাজকে দেখতে পাই কোনো একটি মেয়ের সাথে তার ফার্ম হাউসে আড্ডা দিচ্ছে। তবে বাইরে থেকে কেউ একজন তাদের ঘনিষ্ঠ মুহূর্তের বেশ কিছু ফটো তুলে নেয়। তো এরপর একদিকে অক্ষয় আর নেহাকে দেখা যায় কারের মধ্যে তাদের পার্সোনাল সময় কাটাচ্ছে, আর অন্যদিকে সারিকা সেই পুলিশ অফিসার রবির সাথে। মূলত সারিকা এবং রবির অনেকদিন যাবতই বিবাহ বহির্ভূত পরকীয়া সম্পর্ক চলছে। এরপর নেহার পরবর্তী কেসের কার্যক্রম শুরু হয়। নেহা প্রথমে রুকসানা নামে একটি বাচ্চা মেয়ের সাথে দেখা করে। যদিও মেয়েটিকে দেখে বাচ্চা মনে হচ্ছিল, কিন্তু রুকসানা নিজে বলছে তার বয়স 19। এমনকি নেহা রুকসানার কাছে কিছু তথ্য জানতে চাইলে রুকসানা বারবারই বলছিল, দিদি আমি বাড়িতে যেতে চাই, আমাকে দয়া করে এখান থেকে নিয়ে যান। তো এরপর রুকসানার সাথে কথা বলে বের হই নেহা সারিকাকে কল করে তার বাড়িতে দেখা করতে বলে। নেহা সারিকাকে পুরো বিষয়টি জানালে সারিকা নেহাকে বেশ কিছু টিপস দেয়। এরপর শুরু হয় কেসের শুনানি। যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তার নাম প্রমোদ। প্রমোদের ডিফেন্স লয়ার বারবারই প্রমাণ করার চেষ্টা করছিল দুজনই ছিল প্রাপ্তবয়স্ক। একটা রুমের মধ্যে নিজেদের সম্মতিতে যা কিছু হয়েছে এটা প্রাইভেট বিষয়, এখানে কোনো আইন অমান্য হয়নি। আবার ডিফেন্স লয়ার এবং তদন্তকারী কর্মকর্তারা বারবার প্রমাণ করার চেষ্টা করেছে তাদের দুজনকে পতিতালয়ে পাওয়া গিয়েছিল, কিন্তু সারিকার কথা সেটা শুধুমাত্র দেখানো হয়েছে, বাস্তবে ছিল না। তবে পরবর্তী শুনানির দিন ডিফেন্স লয়ার দাবি করে এই ঘটনাটা ঘটেছে রুকসানার আন্টি পিঙ্কির বাসায়, তাই ওখানে যা কিছু ঘটেছিল তাদের সম্মতিতে হয়েছে। এরপর সারিকা নেহাকে তার বাড়িতেও নিয়ে যায়, যেখানে লক্ষণের এই অবস্থার কথা জানতে চাইলে সারিকা শুধু নেহাকে বলে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তবে ওর কোনো ভুল ছিল না, নিজে একটা পূজার প্রোগ্রাম চলছিল। সেখানে গিয়ে সারিকা নেহাকে বুদ্ধি দেয়, তুমি এক কাজ করতে পারো, ওই মেয়েকে যদি আন্ডারেজ প্রমাণ করতে পারো তাহলে কেসটি সলভ হয়ে যাবে। তাই পরবর্তী দিন নেহা একজন ডক্টরকে ডেকে রুকসানার হাতের একটি এক্স রে দেখায়। মূলত বাচ্চাদের রিস্ট এবং হাতের যে আঙ্গুল থাকে তার দুই পাশে একটি গ্রোয়িং জোন থাকে। যখন তারা অ্যাডাল্ট হয়ে যায় ধীরে ধীরে সেই জোনটি বিলুপ্ত হয়ে যায়। আর এখানে রুকসানার হাতের যে এক্স রেটা আছে সেখানে গ্রোয়িং জোন দেখা যাচ্ছে। তাই ডক্টরের মতে রুকসানার বয়স সর্বোচ্চ 16 বছর হতে পারে। আর এর মাধ্যমে নেহা এটাই প্রমাণ করার চেষ্টা করে যে রুকসানার বয়স 16 বছর হওয়া সত্ত্বেও রুকসানার বয়স 19 বছর দেখানো হয়েছে, মানে সব সার্টিফিকেট ফেক। ডক্টরকে জিজ্ঞাসাবাদ করে প্রমাণ করে যে এমনও কিছু কেস আছে বাচ্চাদের গ্রোথ অনেক স্লো হয়, তাদের বয়সটুকু বেড়ে যায় কিন্তু গ্রোথ হয় না, তখন এই জোনগুলো ভিজুয়াল থাকে, মানে দেখা যায়। তাই নেহা যেটা প্রমাণ করার চেষ্টা করছিল সেটা আর এখানে প্রমাণ করা সম্ভব হয় না। তবে এরপরে সেই রিপোর্টার রাঘব নেহাকে একটি ভিডিও ফুটেজ পাঠায়, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে প্রমোদ নামে ওই ব্যক্তি রুকসানাকে জোরপূর্বক কিছু একটা করছিল, যেখানে রুকসানা বাঁচার জন্য আর্তনাদ পর্যন্ত করছে। আর ওই ফুটেজের উপর ভিত্তি করে কোর্ট প্রমোদকে 20 বছরের কারাদণ্ড দেয়। সিন চলছে রাতে। সারিকা বাড়িতে ফিরলে লক্ষণ নেহার সাথে কাজের বিষয়ে বলে যে ভালো করে চিন্তা করে দেখো রাজবংশী পরিবারের সাথে কাজ করা ঠিক হচ্ছে কিনা। সারিকার কথা, সব কিছুর জন্য টাকার প্রয়োজন, বাড়তি কিছু টাকা আসলে অসুবিধা কোথায়, আর এখানে সমস্যা কিছু নেই। এরপর সারিকা যখন লক্ষণকে শুয়ে দিচ্ছিল তারা দুজন যখন বেশি কাছাকাছি চলে যায় লক্ষণ সারিকার কাছে জানতে চায় তার কি কখনই ইচ্ছা হয় না, মানে লক্ষণ এখানে ফিজিক্যালের বিষয়টা বলছে, কারণ ওই ঘটনার পর থেকে লক্ষণের লোয়ার বডি পুরো ডিসেবল হয়ে গেছে। সারিকা লক্ষণের কোনো কথার জবাব না দিয়ে শুয়ে পড়ে, কারণ সারিকা তো তাকে বলতে পারছে না। তো পরবর্তী দিন সারিকাকে দেখা যায় এই দুই কাজের ফাঁকেও সে রোহান নামে একটি ছেলেকে টিউশন দেয়, সে রোহান নামে একটি ছেলেকে পড়াতে যায়। তো এরপর থেকে সারিকা এবং নেহা একসাথে কাজ করে
নেহা একের পর এক কেস দিতে যাচ্ছিল। একদিকে নেহা কেস দিচ্ছে, অন্যদিকে সারিকা বেশ কিছু টাকাও পাচ্ছে। দুজনই বেশ আমোদ ফুর্তিতে রয়েছে। তারা প্রত্যেকটা কেস জেতার পর সেগুলো পার্টি করে সেলিব্রেটও করছে। এর মধ্যে আমাদের হঠাৎ সেই বড়রাজকে দেখানো হয়। বড়রাজ তার বিল্ডার্স কোম্পানির জন্য এক মডেলের সাথে একটি প্রমোশন ভিডিও শ্যুট করছিল। তখন বড়রাজের আচার আচরণ আমরা বুঝতে পারি তার চরিত্র একদমই ভালো নয়। আর এই বিষয়টা কিন্তু আমরা আগেও দেখেছি। বড়রাজের এই মডেলের সাথেও একই রকম উদ্দেশ্য ছিল। তবে ঠিক তখনই কেউ একজন বড়রাজের ফোনে তার বেশ কিছু প্রাইভেট ফটো পাঠায়। ওই যে সেদিন আমরা দেখেছিলাম কেউ তাদের প্রাইভেট কিছু ফটো নিয়েছিল, এমনকি ওই ব্যক্তি বড়রাজকে এই সকল ফটো দেখে ব্ল্যাকমেল করার চেষ্টা করে। আবার অন্যদিকে সারিকাকে দেখা যায় রোহানকে আজ একটু আগেই পড়তে এসেছে। রোহান যেহেতু তখন প্লেগ্রাউন্ডে ছিল, সারিকা রোহানকে কথা দেয় সে আজ 10 মিনিট আগেই তাকে ছুটি দিয়ে দিবে। সিন চলছে রাতে। নেহা বাড়িতে ফিরে লক্ষ্য করে তার বাবা এবং ভাই বড় কোনো কেস নিয়ে আলোচনা করছে এবং তারা বেশ চিন্তিত। আবার নেহাকে দেখে রবি বলে, প্রতিটি কেস জেতার পর যদি এবার সেলিব্রেট করতাম তাহলে আজ এত বড় হতে পারতাম না। সামনে যে কেসটি আছে সেটা এত সহজ নাও হতে পারে। এরপরে নেহা টিভিতে দেখতে পায় নেহা যে ফুড ব্লগার ইনায়াকে ফলো করত, সেই ইনায়ার নিজের ফ্ল্যাটের মধ্যেই তার মৃতদেহ পাওয়া গেছে। পুলিশ ধারণা করছে এটা হয়তো বা ঘটনা হতে পারে। আর পরবর্তী দিন অফিসে যাওয়া মাত্রই আহলাদ নেহাকে ডেকে ইনায়ার কেসের কথা বলে। সাথে এসিপি মোহনের সাথে পরিচয় করিয়ে দেয় যে ইনায়ার কেসটি তদন্ত করছে। কারণ মোহনরা তদন্ত করে মনে করছে এই পুরো ঘটনাটি স্টেজড, মানে পরিকল্পিত। ইনায়াকে খুন করে দেখানোর চেষ্টা করা হয়েছে। নেহাও তাই এই কেসটি নিতে ইন্টারেস্টেড। তবে মোহন নেহাকে জানায় তারা বিক্রম বড়রাজকে সন্দেহ করছে। নামটি শোনার পরই নেহা বুঝতে পারে এ অন্য কেউ নয়, তার বাবার বন্ধু বড়রাজ। আর শুধু তাই নয়, তার মানে বড়রাজের হয়ে এই কেসটি তার বাবা নিজে লড়বে। সোজা কথা বলতে গেলে এখন বাবা আর মেয়ে কোর্টে মুখোমুখি হতে যাচ্ছে। আর এর জন্য রাতের বেলা রবি নেহাকে বলে যে তোমার এই কেসটি নেওয়ার প্রয়োজন নেই। তুমি এ পর্যন্ত যা কাজ করেছ তোমার যোগ্যতা প্রমাণ হয়ে গেছে। তুমি এই কেসে আমার সহযোগী হিসেবে কাজ করো। তবে নেহার বাবার এমন প্রস্তাবের উদ্দেশ্যটাও নেহা বুঝতে পারছে। রবি বারবার নেহাকে বোঝানোর চেষ্টা করছে নেহার মধ্যে এক্সপিরিয়েন্স নেই, এমনকি সে সেইভাবে যোগ্যও নয় যে তার বিরুদ্ধে কেস লড়তে পারবে। কিন্তু নেহা এই বিষয়টা মানতে পারছে না। তাকে বারবার অযোগ্য বলে মনে করা হচ্ছে। তাই নেহা তার যোগ্যতা প্রমাণ করতে চায়, সেটা তার বাবার বিরুদ্ধে এই কেসটি লড়ে। আর এই বিষয় নিয়ে বাপ বেটির মধ্যে একটি মনোমালিন্য তৈরি হয়। শেষ পর্যন্ত নেহাও ডিসাইড করে সেই কেসটি লড়বেই। তাই রবিও নেহাকে বলে দেয়, একজন সিনিয়র অ্যাডভোকেট হিসেবে আমার দায়িত্ব কোর্টে তোমাকে আইন শেখানো, সেটা আমি তোমাকে শেখাবো। আর একজন বাবা হিসেবে শিখিয়ে দিব কীভাবে বাবাকে সম্মান দিতে হয়। আর এই বিষয় নিয়ে তর্কের জেরে নেহা পরবর্তী দিন সকালে বাড়ি থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। নেহার মা প্রথমে নেহাকে বোঝায়, এরপর রবিকেও বোঝানোর চেষ্টা করে। কিন্তু রবির কথা কয়েকটা কেস জিতে গেছে তাই বলে মনে করছে আমার বিরুদ্ধে কেস লড়ার যোগ্য হয়ে গেছে। এই কেস হারার পর ওর অহংকার যখন শেষ হবে তখন এমনিতেই বাড়িতে চলে আসবে। এরপর সারিকা নেহাকে একটি বাসা নিয়ে দেয়। যদিও নেহা এই পরিবেশে থাকতে অভ্যস্ত নয়, তবুও তাকে এখন অ্যাডজাস্ট করে নিতে হবে। এমনকি নেহা তার পরিবারের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখান থেকেও লিভ নেয়। মানে নেহার জন্য কেসটা শুধুমাত্র একটা কেসই নয়, নিজেকে যোগ্য প্রমাণ করার একটা পরীক্ষা। আবার আহলত নেহাকে ভালো করে বুঝিয়ে দেয় যে তুমি হয়তো বা রাজবংশের বিরুদ্ধে কোনো কেস লড়নি। সে এমন একজন লয়ার, সে শুধু কেস জেতেই না, তার বিরুদ্ধে যে লয়াররা তারাই তাদের কেরিয়ারটা নষ্ট করে ফেলে। তাই নেহাকে সাবধানতার সাথে কাজ করতে হবে। কিন্তু নেহাও তো এটাকে জিত হিসেবে নিয়েছে। যদিও মনের মধ্যে ভয় রয়েছে, তার থেকে বেশি আছে আত্মবিশ্বাস। আর সেই আত্মবিশ্বাস নিয়েই নেহা কেসের তদন্ত শুরু করে। এরপর নেহা এসপি মোহনের কাছে জানতে চায়, আপনাদের কাছে এই ঘটনাটা মার্ডার বলে কেন মনে হচ্ছে? মোহনের কথা প্রথমত আমরা সেখানে কোনো নোটস পাইনি, যেমনটা সাধারণত থাকার কথা। আর দ্বিতীয়ত হচ্ছে লিগেচার মার্কস। কারণ এই ধরনের কেসে মার্কসটা সেখানেই থাকে যেখানে প্রেশার সব থেকে বেশি পায়। কিন্তু ইনায়ের বেলায় সার্কেল মার্ক, যেটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে স্ট্র্যাঙ্গুলেশন করে তাকে হত্যা করা হয়েছে। আর বলরাজের উপর সন্দেহটা তখনই তাদের হয়েছে যখন ইনায়ের ঘরে তল্লাশি করতে গিয়ে বলরাজের এই ফটোগুলো পেয়েছিল। তবে এই ফটোগুলো কোন ফোন থেকে তোলা হয়েছে বা বলরাজকে যে নম্বর থেকে ব্ল্যাকমেল করা হচ্ছিল সেই ফোনটা তারা ফাইন্ড আউট করতে পারেনি। কিন্তু ইনায়ের খুন যখন হয়েছিল ওই সময় বলরাজ ওই অ্যাপার্টমেন্টে উপস্থিত ছিল। সিসিটিভিতে স্পষ্টই দেখা যাচ্ছে বলরাজ সেখানে গিয়েছিল এবং বের হয়ে গিয়েছে। এমনকি আই উইটনেসও আছে। শুধু তাই নয়, ক্রাইম সিনে একটি ভাঙা গ্লাস পাওয়া গিয়েছে, যে গ্লাসে বলরাজের ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। এখানে আমরা একটা বিষয় বুঝতে পারি, ওই গ্লাসটা হয়তোবা রবির বাড়িতে পার্টির সময় যে গ্লাসটা গায়েব করা হয়েছিল সেটা হতে পারে। একদিকে যেমন নেহা মোহনের সাথে কথা বলছে, আর অন্যদিকে রবি তার অ্যাসিস্ট্যান্ট অলোককে নিয়ে বলরাজের সাথে দেখা করে। বলরাজের কথা, ওই মেয়ের সাথে আমার কোনো শত্রুতা নেই, আমি কেন তাকে মারতে যাব। তবে বলরাজ এটা স্বীকার করে যে নম্বর থেকে তাকে ব্ল্যাকমেল করা হয়েছিল
ওই নম্বর থেকে তাকে কল করে টাকাসহ ওই বিল্ডিংয়ের ছাদে থাকতে বলা হয়েছিল। বলরাজ সেখানে ৪৫ মিনিট অপেক্ষা করেছে, কিন্তু ওই ব্যক্তি না আসাতে শেষমেশ বলরাজ সেখান থেকে ফিরে এসেছিল। তাই বলরাজের সাথে কথা বলে রবি এতটুকু বুঝতে পারে বলরাজকে কে ব্ল্যাকমেইল করছিল বলরাজের এই সম্পর্কে কোনো ধারণা নেই। তবে একটি নম্বর থেকে যেহেতু করা হচ্ছিল, তাই অলোককে ওই নম্বর ডিটেলস বের করতে বলে। আবার এদিকে নেহা সারিকার সাথেও এই বিষয় নিয়ে আলোচনা করছিল যে ও একদিক দিয়ে ব্ল্যাকমেইলের কথা স্বীকার করছে, কিন্তু খুনের বিষয় স্বীকার করছে না। সারিকার কথা ব্ল্যাকমেইল স্বীকার করাটার পিছনে একটা মোটিভ আছে, কিন্তু নেহা বলরাজকে অনেক আগে থেকে জানে। নেহা বিশ্বাস করতে পারছে না বলরাজের মতো মানুষ কাউকে খুন করতে পারে। সারিকার কথা তার যে অ্যাফেয়ার ছিল সেটাকেও বিশ্বাস করতে পারত। নেহা বলে অ্যাফেয়ার যে কারো থাকতে পারে, তোমারও থাকতে পারে। যদিও নেহা একটা উদাহরণ হিসেবে সারিকাকে বলেছে, কিন্তু নেহার এই কথাটায় সারিকা বেশ গভীরভাবে ভাবে যে আসলেও তো তারও তো অ্যাফেয়ার চলছে। তাই ওই দিনই সারিকা রবির সাথে দেখা করে রবির সাথে সকল সম্পর্ক ছিন্ন করে, যে এতদিন যা হয়েছে হয়েছে, এখন থেকে এসব আর কন্টিনিউ করা যাবে না। রবি তখনও কন্টিনিউ করতে চাচ্ছিল। একসময় তো রবি বলেই বসে, তাহলে কি তুমি আমাকে ইউজ করেছ? সারিকার কথা তোমার যেটা মনে হয় মনে করো, এরপর থেকে আমাদের কোনো কন্ট্যাক্ট হবে না। এমনকি সারিকা রবির ফোন থেকে সকল চ্যাট হিস্টোরি ডিলিট করে দিয়ে যায়। এরপর সিন চলে যায় কোর্টে। বলরাজের কেসের প্রথম হেয়ারিং, সাথে বাবা মেয়ের আইনি পরীক্ষা শুরু। রবি মূলত বলরাজের বেইল অ্যাপ্লিকেশন করেছে, কারণ রবির কথা বলরাজের অনেক ব্যবসা আছে, তার এই ব্যবসার সাথে অনেক কর্মচারীর জীবন ডিপেন্ড করছে, তাদের বিষয়টা তো খেয়াল রাখতে হবে। তাই সব কিছুর উপর বিবেচনা করে বলরাজকে যেন বেল দেওয়া হয়। নেহা তখন বিরোধিতা করে যে তাকে বেল দিলে সে হয়তোবা ইনভেস্টিগেশনকে ইনফ্লুয়েন্স করতে পারে, কিন্তু তারপরও রবির কথার যথেষ্ট যৌক্তিকতা থাকার কারণে কোর্ট বলরাজকে এক শর্তে বেল দেয় যে তার পাসপোর্ট থানায় জমা রাখতে হবে। এরপর বলরাজকে যে নম্বর থেকে ব্ল্যাকমেইল করা হচ্ছিল, রবিরা ওই নম্বরের তথ্য বের করার চেষ্টা করে। তারা এটাও জানতে পারে শহর থেকে দূরে কোনো একটি জায়গা থেকে এই কলগুলো করা হয়েছিল। নম্বরটি এখন বন্ধ, যেই IMEI নম্বর ব্যবহার করা হয়েছিল সেটা পর্যন্ত বন্ধ। আবার ফোনটির অরিজিনাল মালিকের দাবি 1 বছর আগে ফোনটি চুরি হয়ে গিয়েছিল। সবকিছু শোনার পর রবি বলরাজের কাছে জানতে চায় তার কি কাউকে সন্দেহ হয়, কিন্তু বলরাজ এমন কাউকে খুঁজে পাচ্ছে না। তাই রবি বলরাজকে বলে, এই পর্যন্ত তোমার সাথে যার যার ঝামেলা হয়েছে বা যতগুলো নারীর সাথে তোমার অবৈধ সম্পর্ক ছিল, প্রত্যেকের একটা তালিকা করতে হবে, কারণ এর মধ্যে যে কেউই তারপর বদলা নেওয়ার জন্য চেষ্টা করতে পারে। আবার অন্যদিকে নেহা কুমারের সাথে ওই অ্যাপার্টমেন্টে গিয়ে তদন্ত করে। পুলিশের তথ্য মতে বলরাজ সিঁড়ি ব্যবহার করে উপরে এসেছে, এরপর হত্যা করে আবার সিঁড়ি ব্যবহার করে নিচে গেছে। এর মধ্যে সময়ের ব্যবধান ছিল ৪৫ মিনিট। কিন্তু স্বাভাবিকভাবে নেহার সহকারী আত্মা, সে এত হালকা পাতলা মানুষ হওয়া সত্ত্বেও তার উপরে আসতে এবং নিচে যেতে প্রায় ২৫ মিনিট সময় লাগছে, যেটা বলরাজের মতো বয়স্ক একজন ব্যক্তির পক্ষে একদম অসম্ভবই। তারপর বলরাজকে সিসিটিভিতে যখন বের হতে দেখা গেছে, তার চেহারার মধ্যে এমন কিছু বোঝা যায়নি, কারণ এতগুলো ফ্লোর উঠলে বা নামলে ক্লান্তি তো থাকবে। তাই আপাতত পুলিশের এই থিওরি কোনো কাজে আসছে না। তবে একটা বিষয় নেহা কিছুতেই বুঝতে পারছে না, ইনা একজন ছোটোখাটো ফুড ব্লগার ছিল, শুধুমাত্র ব্লগিং করে ৪ কোটি টাকার ফ্ল্যাটটি কীভাবে কিনল। আর তার ধারণা এটা একদমই সিম্পল, বলরাজের মতো বড় কোনো ধনী ব্যক্তিকে ব্ল্যাকমেইল করে হয়তো বা পেয়েছে। তো এই বিষয়টা কিন্তু ফেলে দেওয়া যাচ্ছে না। তো এখান থেকে ফিরে রাতের বেলা নেহা সারিকার কাছে জানতে চায়, আমি বের হওয়ার সময় তোমার একটি পোস্টার দেখলাম, তুমি সেখানে টিউশন করো? সারিকা তখন রিহানের কথা বলে যে আমি ওকে পড়াতে যাই, ম্যাথে অনেক দুর্বল তো। তবে ইনায়ের বিষয়ে জানতে চাইলে সারিকা বলে ইনায়কে সে চেনে না, কারণ স্বাভাবিকভাবে সে একজন কর্মজীবী মানুষ, তারপর ফ্যামিলি সামলায় এত কিছু করে, ওইসব ব্লগিং দেখার সময় তার নেই। সিন চলে যায় পরবর্তী দিন, আজ কেসের দ্বিতীয় শুনানি। প্রথমে নেহা তার ওপেনিং স্টেটমেন্টে ইনায়ের ওই ফ্ল্যাটের বিষয়ে বলে যে নেহারা ধারণা করছে যেমনটা হতে পারে যে ইনায়া হয়তো বা আরও অনেক ব্যক্তিকে ব্ল্যাকমেইল করেছে। আবার বলরাজের চারিত্রিক সমস্যাও রয়েছে। আবার বলরাজ একজন ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি, তারও অনেক নারীর সাথে চলাফেরা আছে। ইনায়া হয়তোবা এই বিষয়টা জানতে পেরে তাকে ব্ল্যাকমেইল করেছে। বলরাজও নিজেকে প্রোটেক্ট রাখতে তার পাওয়ার কাজে লাগিয়ে ইনায়াকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। তবে এটা যে এক্সাক্ট হয়েছে সেটা প্রমাণ করার জন্য নেহার কাছে স্ট্রং কোনো এভিডেন্স নেই। রবির কথা নেহা যেমনটা বলেছে সেটা সত্যি, বলরাজ অনেক ক্ষমতাধর ব্যক্তি, তার অনেকের সাথে যোগাযোগ আছে, কারণ বড় ব্যবসায়ীদের এমনটা হয়ে থাকে। তার মানে এই নয় সে ইনায়াকে খুন করতে যাবে। এমনকি নেহা যখন ফ্ল্যাটের মধ্যে পাওয়া ওই ফটো বা ফিঙ্গারপ্রিন্টের বিষয়ে বলে, তখন রবি দাবি করে বলরাজকে ফাঁসানোর জন্য এই বিষয়গুলো প্ল্যান করা হয়েছে, আর সারা ঘরে শুধুমাত্র একটা ক্লাসিক্যানো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যাবে। এমনকি নেহা যে বারবার ইনায়াকে ব্ল্যাকমেইলার হিসেবে পরিচিত করানোর চেষ্টা করছিল, রবি এই বিষয়ের প্রতিবাদ করে। মানে রবি শুধু সুযোগ খুঁজছিল কিভাবে নেহাকে ছোট করা যায়, কোর্টের সামনে অপমান করা যায়। তো এরপর এসিপি মোহন ইনায়ের ২০১৬ সালে একটি ব্যাংক স্টেটমেন্ট এনে দেয়, যে বছর ইনায় ওই ফ্ল্যাটে শিফট করেছিল। এখানেই সব থেকে বড় প্রশ্নটা আসে, ফ্ল্যাট কেনার আগে ইনায়ের ব্যাংকে ৩ লক্ষ টাকা ছিল, ব্যাংকে কোনো লোনও নেই।
পরিবারও এত দামি একটা ফ্ল্যাট অ্যাফোর্ড করতে পারতো না, কারণ তার বাবা একজন সাধারণ স্কুল শিক্ষক। তাহলে ওই সময় 4 কোটি টাকার ফ্ল্যাট কীভাবে পেল? নেহারা ধারণা করে এমন কেউ হয়তো ওকে গিফট করেছে যার ওকে প্রয়োজন ছিল। আর এরপরে সামনে আসে বড় একটি টুইস্ট, কারণ ওই অ্যাপার্টমেন্টের বিল্ডার ছিল বলরাজ নিজেই। তাই এমনটা হতে পারে বলরাজ নিজেই ইনায়াকে ওই ফ্ল্যাটটি গিফট করেছিল। কিন্তু বলরাজ কেন এত দামি একটা ফ্ল্যাট তাকে গিফট করতে যাবে? মোহন তখন টুইস্টেড হুক্কা বার অগ্নিকাণ্ডের একটি কেসের বিষয়ে বলে। আর এরপর নেহা ওই কেস সম্পর্কে স্টাডি করে জানতে পারে টুইস্টেড হুক্কা বারে যে অগ্নিকাণ্ড হয়েছিল ওই টুইস্টেড হুক্কা বারের মালিকও বলরাজ নিজেই ছিল। নেহা যখন ওই আর্টিকেলগুলো পড়ছিল ঠিক তখনই সেখানে অক্ষয় আসে। এরপর তারা একসাথে পুরো রাত স্পেন্ড করে। আর সকালবেলা যখন নেহার ঘুম ভাঙে, নেহা লক্ষ্য করে অক্ষয় তার ল্যাপটপ চেক করছে। এতে করে নেহা স্পষ্টই বুঝতে পারে অক্ষয় এই কেসের ইনফরমেশন নেওয়ার জন্য এসেছে। নেহা ধারণা করছিল অক্ষয় নিজের পারফরমেন্স শো করার জন্য হয়তোবা তাকে ব্যবহার করেছে। তবে অক্ষয় যাওয়ার আগে স্বীকার করে এটা নেহার বাবার কথা মতোই সে করেছে। আর এরপরই নেহার মনটা খারাপ হয়ে যায়, কারণ নিজের বাবাই কিনা তাকে এভাবে ধোঁকা দিল। কোর্টে গেলে রবি ওই নম্বরের বিষয়ে বলে যে নম্বর থেকে কল করে বলরাজকে ব্ল্যাকমেল করা হচ্ছিল। রবি কোর্টকে জানায় যে ওই নম্বরের টাওয়ার লোকেশন ট্র্যাক করে তারা জানতে পেরেছে ইনা যে অ্যাপার্টমেন্টে থাকতো ওই নম্বরটি ওই অ্যাপার্টমেন্ট থেকে অনেক দূরে অ্যাক্টিভ ছিল। এমনকি মোস্টলি রাতের বেলায় যখন ইনা নিজের ফ্ল্যাটে থাকতো তখন ওই নম্বরটি দূরে অ্যাক্টিভ থাকতো। এতে করে স্পষ্টই বোঝা যায় ব্ল্যাকমেলার বাইরের কেউ ইনা ছিল না। তাই এখানে বলরাজের ইনায়াকে খুন করার কোনো মোটিভ নেই। নেহার কথা এমনও হতে পারে ইনা অন্য কারো সাহায্য নিয়ে এটা করেছে, সাথে হয়তো অন্য কেউ ছিল। তবে নেহা আপাতত ওই বিষয়ে ফোকাস না করে বলরাজের খুনের মোটিভের বিষয়টি ফোকাস করে, যে বলরাজের ইনায়াকে খুন করার পিছনে অনেক বড় একটি মোটিভ আছে। নেহা তখন 9 বছর আগের টুইস্টেড হুক্কা বারের ওই অগ্নিকাণ্ডের ফাইলগুলো সাবমিট করে, যেখানে অগ্নিকাণ্ডে 4 জনের মৃত্যু হয়েছিল। ওই বারের মালিক ছিল বলরাজ নিজেই, আর ইনায়া ছিল একমাত্র আইউটনেস। তাই রবি যে বারবার দাবি করছে বলরাজ ইনায়াকে চেনে না বা জানে না, এটা একদমই ভিত্তিহীন। রবির কথা ওই কেসে অনেক আগেই সে নির্দোষ প্রমাণিত হয়েছে, তাই এখন ওই কেসের রেফারেন্স আনার কোনো যৌক্তিকতা নেই। নেহা মূলত এটাই বোঝানোর চেষ্টা করছে ইনায়া যেহেতু মূল উইটনেস ছিল তাই ইনায়ের সাথে কানেকশন থাকাটা একদমই স্বাভাবিক। এমনকি নেহা এটাও ধারণা করছে ওই কেসের জন্যই বলরাজ ইনায়াকে ওই অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটটি গিফট হিসেবে দিয়েছিল। তাই 2016 এবং 2017 মানে যে সময় ঘটনাগুলো ঘটেছিল ওই সময় বলরাজের অফিসের যত ডকুমেন্টস আছে, বিলস, এগ্রিমেন্ট ডিলস, নেহা সব কিছু যাচাই করার অনুরোধ করে। রবি তখন অন্য একটি টিপস কাজে লাগানোর চেষ্টা করছিল যে এত বছর আগের ডকুমেন্টস ঠিকমতো মেনটেন নাও করা হতে পারে। নেহা তখন গতকালের একটি তথ্য দেখায় যে ওই সূর্যনিবাস অ্যাপার্টমেন্টের একজন ব্যক্তি যে তার ডিলের কাগজপত্র হারিয়ে ফেলেছিল গতকাল বলরাজের অফিসে কল করে একদিনের মধ্যেই সেগুলো কালেক্ট করেছে। তার মানে তাদের কাছে সকল ডকুমেন্টস এখনও পর্যন্ত ডিজিটালি রাখা হয়েছে। তাই কোর্টের নির্দেশনা মতো রবিকে এখন ওই সকল ডকুমেন্টস অবশ্যই দিতে হবে। এর মধ্যে এসিবি মোহন টুইস্টেড বারের যে কেস ফাইল আছে সেটাও পাঠিয়ে দেয়। নেহাও এই জন্য বাসায় ফিরে ওই কেসের উপর স্টাডি শুরু করে, যেখানে নেহা জানতে পারে বিক্রম বলরাজ ছিল মালিক, ম্যানেজার ছিল জগদীশ সিং, সুপারভাইজার হিসেবে ছিল রামনাথ ধামি, আর ইনায়া ছিল আইউটনেস। এর মধ্যে যে রামনাথ ছিল সে জেলে আত্মহনন করেছিল। আপনাদের নিশ্চয়ই মুভির প্রথম দৃশ্যের কথা মনে আছে, সেই রামনাথ। কিন্তু নেহা এটাই বুঝতে পারছে না সে তো একটা কেসে তদন্ত করতে গিয়েছিল, এখন তো তার সামনে অনেকগুলো কেস আসছে। এতগুলো কেস একত্রে কিভাবে এখানে আসলো? এগুলোর পিছিয়ে নিশ্চয়ই কোনো মোটিভ বা কানেকশন তো নিশ্চয়ই আছে। যে জন্য নেহা সারিকার সাথে এই বিষয় নিয়ে আলোচনা করে, কারণ টুইস্টেড বারে যে সময় ঘটনা ঘটেছিল বলরাজ ছিল বারের মালিক, আর তার বাবা নিশ্চয়ই বলরাজকে ডিফেন্ড করেছিল। আর এখন সে যখন প্রসিকিউটর হিসেবে এসেছে তার কাছে ওই কেসগুলো ঘুরে ফিরে আসছে। তাই নেহার কাছে মনেই হচ্ছে এই সব কিছু হয়তো বা কারো পরিকল্পিত। আবার অন্যদিকে অলোক তদন্ত করে জানতে পারে 2016-17 যে ঘটনা ঘটেছিল ওই সময় বলরাজই ইনায়কে ওই ফ্ল্যাটটি গিফট করেছিল। তার সকল ডকুমেন্টসই পাওয়া গেছে। এমনকি ওই সময় থেকে তার পর পর্যন্ত বলরাজ বহুবার ইনায়ের সাথে কন্ট্যাক্ট করেছে। তার অফিসের পার্সোনাল ফোনের কল লিস্টে সব কিছুর প্রমাণ রয়েছে। রবিও বুঝতে পারছে নেহার কাছে এই সকল তথ্য একবার গেলে বলরাজকে তার আর প্রোটেক্ট করতে পারবে না। তবে রবি একসময় বলে বসে, আমি ওকে অনেকবার নিষেধ করেছিলাম কোনো উইটনেসের সাথে যোগাযোগ না করতে। রবির এই কথাই অলোক বুঝতে পারে বলরাজ যে এই কাজগুলো করেছিল তার বাবা রবি এই সম্পর্কে আগে থেকে জানতো, যেটা তার সাথে পর্যন্ত শেয়ার করেনি। কিন্তু এখন বড় সমস্যা হচ্ছে সকল ডকুমেন্টস তো কোর্টে সাবমিট করতে হবে। রবি তখন প্ল্যান করে কোর্টের নির্দেশনা মতো তারা সকল ডকুমেন্টসই দিবে, আর তারা জমা দেওয়ার পর সেগুলো যখন নেহার কাছে যাবে তখন তারা ওই ডকুমেন্টসটা সেখান থেকে গায়েব করে দিবে। এতে করে নেহা কখনোই আর বলরাজকে দোষী হিসেবে প্রমাণ করতে পারবে না। যে জন্য রবির কথা মতো
সকল ডকুমেন্টস একত্র করে নেহার কাছে পাঠানো হয়। কিন্তু এত ডকুমেন্টসের মধ্যে ওই একটি কাগজ বের করাটা খুবই কষ্টকর। আর নেহা এই কাজটি আত্মাকে দিয়ে শ্যাম নামে সেই অ্যাডভোকেটের সাথে দেখা করতে চায় যে রামনাথের কেসটি লড়েছিল। আপনাদের নিশ্চয় মনে আছে রামনাথ জেলে এই শ্যামের সাথে দেখা করেছিল, সেই শ্যাম। টুইস্টেড হুক্কাবারের ওই ঘটনার কথা জানতে চাইলে শ্যাম বলে ওই সময় সেই কেসটি লড়েছিল। রামনাথ একদম নির্দোষ ছিল, ও তো নিজে ডিউটি করছিল, কিন্তু সবাই ওর উপর দোষ চাপিয়ে দিয়ে নিজেরা বেঁচে গেছে। শ্যাম ওই সময় রামনাথকে নির্দোষ প্রমাণ করতে অনেক চেষ্টা করেছে, কিন্তু নেহার বাবার মতো এত হাই প্রোফাইল লয়ারের কাছে সে পেরে ওঠেনি। কারণ নেহার বাবা রবি সবাইকে কিনে নিয়েছিল, যে জন্য রামনাথের আর কিছু করার ছিল না। পুরো পরিবারই ধ্বংস হয়ে গিয়েছিল। শ্যাম সাথে রামনাথের দুলাভাইয়ের কথা বলে যে রামনাথের বড় বোনের হাজব্যান্ডও একই সাথে কাজ করত। নেহা শ্যামের কাছে তার তথ্য পায়। এদিকে আবার সারিকা বারবার নেহাকে কল করছে, কিন্তু নেহা এতটাই ব্যস্ত যে সারিকার কলটা পর্যন্ত রিসিভ করতে সময় পাচ্ছে না। এর মধ্যে অলোক নেহার সাথে দেখা করতে আসে। অলোক জানায় নেহার মা তার জন্য খাবার পাঠিয়েছে। আর নেহা যখন ওই খাবারগুলো প্লেটে বাড়ছিল, এই সুযোগে অলোক ওই ডকুমেন্টসের ভিতর থেকে সেই ফাইলটি সরানোর চেষ্টা করছিল, যেটা আমরা আগেও দেখেছি যে রবি এটা প্ল্যান করে পাঠিয়েছে। তবে অলোক ওই ফাইলটি খুঁজে পাচ্ছে না। তবে যাওয়ার আগে অলোক নেহাকে শুধু একটা কথা বলে যায় যে শুরু থেকে সে জেলাস ফিল করত, কারণ নেহা নিজেকে যোগ্য প্রমাণ করার চেষ্টা করছিল, যেটা সে করতে পারেনি। অলোক তার বাবার কথা বলে যে কখনো সে কল্পনা করেনি তার বাবার বিরুদ্ধে দাঁড়াতে পারবে, তার বিরুদ্ধে কেস লড়তে পারবে, যেই সাহসটা নেহা করে দেখিয়েছে। তাই অলোক এখন নেহার প্রতি প্রাউড ফিল করছে। ভাইয়ের মুখে এসব শোনার পর নেহাও তার মনোবল ফিরে পায়, কারণ যে ভাইকে সে প্রতিদ্বন্দ্বী মনে করছিল সেই ভাই চাচ্ছে নেহা যেন জিততে পারে। আর অলোক চলে যাওয়ার পরই নেহারা ওই ফাইলটি খুঁজে পায়, যেটা নেহার টেবিলের উপর ছিল। এই ফাইলটি দেখা মাত্রই নেহারা স্পষ্টই বুঝতে পারে তার বাবা রবি আর কোনোভাবেই বড়লাটকে বাঁচাতে পারবে না, কারণ এখানে সব তথ্য প্রমাণ রয়েছে। যদিও আত্মা বুঝতে পারছিল না ফাইলটি এখানে কি করে এলো, কিন্তু নেহা স্পষ্টই বুঝতে পেরেছে তার ভাই অলোক এই ফাইলটি এখানে দিয়ে গেছে, যাতে নেহা কেসটি জিততে পারে। এরপরে নেহা সারিকার সাথে দেখা করে সারিকাকে বলে বিক্রমের যে ইনার সাথে যোগাযোগ ছিল সেই প্রমাণ আমরা পেয়ে গেছি, কিন্তু ইনা এখন বলরাজ করেনি। এর মধ্যে কুসুম এসে বলে মা বাবা ডাকছে, তাই সারিকা নেহাকে নিচে নিয়ে যায়। আর এরপরই কফি খেতে খেতে জানতে চায় তাহলে ইনা এখন কে করেছে। নেহা বলে তুমি করেছ। সারিকার কথা কি উল্টাপাল্টা বলছো? নেহা বলে আমি শ্যামের সাথে দেখা করে এসেছি। আর এখানে সামনে আসে মুভির মূল টুইস্ট। মূলত শ্যাম রামনাথের যে দুলাভাইয়ের কথা বলেছিল সে অন্য কেউ নয়, সারিকার হাজব্যান্ড লক্ষণ। তার মানে দাঁড়াচ্ছে সারিকা রামনাথের বড় বোন, মানে যেই রামনাথ জেল করেছিল। এরপর আমাদের দেখানো হয় নেহা যখন শ্যামের সাথে দেখা করতে গিয়েছিল, শ্যাম তাকে সারিকাদের কথা বলেছিল যে লক্ষণ ওখানে চাকরি করত। ওই দুর্ঘটনায় সে প্যারালাইজ হয়ে গিয়েছিল। সারিকা তখন প্রেগনেন্ট। নিজের ভাইকে বাঁচানোর জন্য সারিকা তার প্রেগনেন্সি অবস্থায় বিভিন্ন জায়গায় ঘুরেছে, কিন্তু গরিবের কথা কেউ কি আর কানে নেয়? সব তো বড়লোকদের খেলা। তাই যত চেষ্টা করুক না কেন কোনোভাবেই তারা রামনাথকে বাঁচাতে পারেনি। এমনকি নেহা এটাও বলে জগদীশ সিংয়ের যে ড্রাগ কেসটা আমরা দেখেছিলাম, ওই কেসে রবিকে দিয়ে জগদীশ সিংকে সারিকা নিজে ফাঁসিয়েছিল, কারণ সেখানে ড্রাগ রবি রেখেছিল। আর এই জন্যই মূলত সে রবির সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত ছিল, শুধুমাত্র রবিকে দিয়ে কাজটা করানোর জন্য। কিন্তু শেষমেশ রবির সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করার কারণে রবি একসময় রাগ করে নেহাকে সব সত্যিটা বলে দিয়েছে। আবার নেহা সেই রিপোর্টার রাঘবের সাথে দেখা করেছিল। রুকসানার কেসে রাঘব যে ফুটেজটি তাকে পাঠিয়েছিল ওই ফুটেজটাও সারিকায় দিয়েছিল। এমনকি সারিকা ফুটেজটা রবির দ্বারাই কালেক্ট করেছিল। তাহলে এখন নিশ্চয় বুঝতে পারছেন রবির সাথে অবৈধ সম্পর্কটা শুধুমাত্র তার ফিজিক্যাল ডিজায়ারের জন্য ছিল না, তার পিছনে এই উদ্দেশ্যগুলো ছিল। নেহার মুখে সবকিছু শোনার পর সারিকা শুধু বলে কেন আমি করেছি সেটা তুমি জানোনি? নেহার কথা আমি কেস ফাইল পড়েছি। লক্ষণ তখন উত্তেজিত হয়ে ওঠে। লক্ষণের কথা কেস ফাইল? আমাদের জীবন কোনো বইয়ের পাতা না যে তুমি পড়ে নিয়েছো আর সব জেনে যাবে। মূলত ওই কেস ফাইলটা বড়রাতের বাঁচানোর জন্য তৈরি করা হয়েছিল, সেখানে আসল সত্যিটা তুলে ধরা হয়নি। আর এরপরই লক্ষণ ওই রাতের আসল ঘটনা খুলে বলে। লক্ষণ এবং রামনাথ ওই টুইস্টেড হুক্কাবারে কাজ করত, আর ওই বারের ম্যানেজার ছিল সেই জগদীশ সিং। রামনাথের অনেক নিষেধ করা সত্ত্বেও জগদীশ সিং ফায়ার এক্সিটের গেটের সামনে টেবিল বসাতে বলেছিল। আর রামনাথ যেহেতু সুপারভাইজার ছিল, শেষ পর্যন্ত জগদীশের কথা মতো টেবিল বসাতে হয়। কিন্তু পরবর্তীতে জগদীশরা উল্টো রামনাথকে এই দোষ দিয়েছিল যে তারা নিষেধ করা সত্ত্বেও রামনাথ সেখানে টেবিল দিয়ে ফায়ার এক্সিট ব্লক করে দিয়েছিল। এমনকি গভর্নমেন্ট থেকে নির্দেশনা ছিল সিলিংয়ের 3 ভাগ পর্যন্ত কভার করা থাকবে, 1 ভাগ খালি রাখতে হবে। কিন্তু বড়রাজা তার তোয়াক্কা না করে পুরোটাই ব্লক করে দিয়েছিল, যে জন্য আগুন লাগায় অনেক লোক সেখানে আটকে পড়েছিল, তার মধ্যে ইনায়ও একজন। আর ওই রাতে রামনাথ নিজের জীবন বাঁচিয়ে রেখে ইনায়কে সেখান থেকে বাঁচিয়েছিল। তবে রামনাথকে সাহায্য করতে গিয়ে হঠাৎ উপর থেকে ভারী কিছু পড়ায়
লক্ষণ চিরদিনের জন্য পঙ্গু হয়ে যায়। এই ঘটনায় লক্ষণরা ক্ষতিগ্রস্ত হলেও বলরাজরা তাদের প্রফিটের কথাই শুধু চিন্তা করেছে। উল্টো তারা নিজেদের দোষ থাকতে রামনাথকেই ফ্রেম করেছে যে সবকিছু রামনাথের কারণে হয়েছিল। সারিকাও স্বীকার করে, ওই সময় আমার ভাইয়ের সাথে তারা অন্যায় করেছিল, তাই ওদেরকে শাস্তি দিতে আমি ওদেরকে ফলো করেছি, ওদের উইকনেসগুলো বোঝার চেষ্টা করেছি, আর শেষমেশ ওদেরকে ফাঁসানোর চেষ্টা করেছি। সারিকা স্বীকার করে, ওই দিন রবির বাড়ির পার্টি থেকে ওয়েটারের মাধ্যমে বলরাজের ফিঙ্গারপ্রিন্ট সম্বলিত ওই গ্লাসটি সে কালেক্ট করিয়েছিল। এমনকি বলরাজের সাথে যে মেয়েটার ফটো পাঠিয়ে বলরাজকে ব্ল্যাকমেল করা হয়েছিল সেই ফটোটা সারিকাই তুলেছিল। আর সারিকা নিজেই বলরাজকে ব্ল্যাকমেল করে ওই অ্যাপার্টমেন্টের ছাদে ডেকেছিল যাতে ইনায়াকে খুনের অপরাধে তাকে ফাঁসাতে পারে। নেহার কথা, তার মানে তোমরা ইনায়াকে খুন করবে? ইনায়া কি করেছিল? সারিকারা তখন জানায়, বিক্রম তখন সকল আইউটনেসকে কিনে নিয়েছিল, যার মধ্যে মুখ্য উইটনেস ছিল ইনায়া নিজে। ইনায়া তাদেরকে কথাও দিয়েছিল তারা সত্যিটা প্রকাশ করবে, কিন্তু শেষমেশ ইনায়া বলরাজের সাথে একটি ডিল করে। ওই 4 কোটি টাকা ফ্ল্যাটের বিনিময়ে ইনায়া কোর্টে বলরাজের বিরুদ্ধে না গিয়ে উল্টো রামনাথের বিরুদ্ধে সাক্ষী দেয়, যে জন্য রামনাথ কারাগারে ওই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল। এক কথায় বলতে গেলে রামনাথের পুরো জীবনটা ডিপেন্ড করছিল ইনায়ের সাক্ষীর উপর, তাই ইনায় ছিল এর জন্য দায়ী। নেহার কথা, বলরাজকে কেন বাঁচিয়ে রেখেছ? তাকেও মেরে ফেলতে পারতে। সারিকা বলে সেটাও পারত, কিন্তু সেটা ইচ্ছা করে করেনি, কারণ বলরাজদের কারণে সারিকাদের পরিবারটা ধ্বংস হয়ে গেছে। তাই সারিকা ইনশিওর করতে চাচ্ছিল বলরাজের মান সম্মান যেন একদম ধূলিসাৎ হয়ে যায়। শুধু সে নয়, তার পরিবারের সবাই যেন সাফার করতে পারে যেমনটা তারা করছে। আর সারিকা এত বছর কোর্টে বিভিন্ন কেস দেখে দেখে এতটুকু শিখতে পেরেছিল যে কোনো সাধারণ কেসে তাকে ফাঁসানো যাবে না। তারপর বদলা নিতে হলে যেমনটা সে চাইছে তার জন্য কোনো একটি মার্ডার কেসে তাকে ফাঁসাতে হবে। আর যদি আসে ইনায়ের খুনের কথা, সেই বিষয়ে সারিকা বলে, আমি খুন করেছি বা না করেছি সেটা ম্যাটার করে না, ম্যাটার করে শুধুমাত্র আমি যে ক্রাইম করেছি সেটা প্রমাণ করা যাবে কিনা। যদি প্রমাণ করা না যায় তাহলে আমি নিরপরাধ। যদিও সারিকা মনে করছিল সে যে ক্রাইম করেছে সেটা প্রমাণ করা যাবে না, কিন্তু নেহা যখন ওই অ্যাপার্টমেন্টের তদন্ত করতে গিয়েছিল তখন নেহা সারিকার সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছিল। সারিকা সেখানে একটি বাচ্চাকে পড়াতে যায়, তাই সে যাতায়াত করলে কেউ তাকে সন্দেহ করবে না, এটাই স্বাভাবিক। কিন্তু ইনার যেদিন খুন হয়েছিল ওই সময় সারিকা ওই অ্যাপার্টমেন্টে ছিল। অ্যাপার্টমেন্টে ঢোকা এবং বের হওয়ার সিসিটিভি ফুটেজেও সেটা দেখা যাচ্ছে। কিন্তু তারপরও সারিকার কথা, তুমি প্রমাণ কীভাবে করবে যে আমি খুন করেছি? নেহা তখন তাদের ফোন বের করে দেখায় যে এতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে যে কথা হচ্ছে সব কিছু নেহা ফোনে রেকর্ড করে রেখেছে, আর এটাই সে কোর্টে সাবমিট করলে সারিকা পুরোপুরি ফেসে যাবে। যে জন্য সারিকাও স্বীকার করে, তোমাকে আন্ডার এস্টিমেট করে আমি ভুলই করেছি, কারণ শত হোক রবি রাজবংশর মেয়ে। নেহা ধারণা করছিল তার বাবার উপর প্রতিশোধ নিতে হয়তোবা সারিকা তাকে বেছে নিয়েছে। সারিকার কথা কখনোই নয়, তুমি কখনোই আমার প্ল্যানের কোনো পার্ট ছিলে না। কিন্তু পরবর্তীতে নেহা যখন প্রসিকিউশন শুরু করলো তখন সারিকা মনে করেছিল এটা হয়তোবা ঈশ্বরের কোনো ইশারা। এমনকি নেহার প্রথম কেসে নেহা সারিকা সাহায্য চেয়েছিল, তখনই সারিকা বুঝতে পেরেছিল নেহাকে দিয়ে সে তার বদলা নিতে পারবে। নেহা তখন জানতে চায়, সব কেস যে আমার কাছে আসবে সেটা তুমি কি করে বুঝতে পারলে? ইন্সপেক্টর রাতির সাথে না হয় তুমি শুয়েছ, তাহলে কি আওরাতের সাথে শুয়েছিলে? নেহার এই কথার জবাবে সারিকা শুধু বলে, মানুষকে কেনার জন্য টাকার প্রয়োজন, আমার কাছে অত টাকা নেই, আমার কাছে যা ছিল আমি তাই ব্যবহার করেছি। নেহা জানতে চায়, তোমার নিজের প্রতি ঘৃণা হয় না? তুমি ঘুমাও কিভাবে? সারিকার কথা, তুমি এটা বিক্রম বলরাজকে জিজ্ঞেস করো, আর তাকে কেন? তোমার বাবাকে কেন জিজ্ঞেস করো না? সারিকা এটাও স্বীকার করে, সারিকা হয়তোবা নিজের বদলা নেওয়ার জন্য নেহাকে ব্যবহার করেছে, কিন্তু নেহার প্রতি তার মনের মধ্যে বিন্দু মাত্র রাগ নেই। সাথে সেটাও বলে, এখন কি করবে বাকিটা তোমার ইচ্ছা। এরপর নেহা কোনো উত্তর না দিয়ে সেখান থেকে বের হয়ে যায়। যাওয়ার সময় কুসুমের সাথেও দেখা হয়। নেহা এখান থেকে সোজা বাড়ি থেকে তার বাবার সাথে দেখা করে। নেহা তার বাবার কাছে ওই টুইস্টেড হুক্কা বারের ঘটনার কথা জানতে চায়, যা আপনি কি জানতেন বড়রাজ আঙ্কেল দোষী ছিল? রবি তখন বলে সে দোষী ছিল কিনা সেটা প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে তাকে দোষী সাব্যস্ত করা গিয়েছে কিনা। আর এখানেই রবির কথায় নেহা স্পষ্টই বুঝতে পারে রবির কাছে দোষী বা নির্দোষ কোনো কিছু ম্যাটার করে না। তার কাছে ম্যাটার করে সে তার ক্লায়েন্টসের কেস জিততে পারছে কিনা। মানে তার কাছে ন্যায় বলতে কিছু নেই, সে শুধু জানে তার কাছে কেস আসবে, সে ক্লায়েন্টের কেস লড়বে এবং জিতিয়ে দিবে। এইভাবেই সে এত বড় লয়ার হয়েছে, এত বড় ল ফার্ম চালাচ্ছে। আর এখানে নেওয়া সব থেকে বড় ধাক্কাটা খায়, কারণ এতক্ষণ পর্যন্ত সে যা কিছু জেনে এসেছে সব কিছু মিলে যাচ্ছে। তার বাবা ওই সিস্টেমের একটা অংশ, যে সিস্টেমটাকে সে মনে প্রাণে ঘৃণা করে। তাই পরবর্তী দিন কোর্টে গিয়ে প্রথমে সে বলরাজকে জিজ্ঞাসাবাদ করে, যেখানে বলরাজ তো স্পষ্ট বলছিল যে ইনায়া নামে সে কাউকে চিনে না, জানে না। অন্যদিকে সারিকাও এসেছে। সারিকার প্রতি মুহূর্ত শুধু চিন্তা করছিল কখন নেহা তার কথা বলে দেয়, কারণ নেহা ইচ্ছা করলেও তাকে ফাঁসিয়ে দিতে পারবে। তার পুরো ভবিষ্যৎ নির্ভর করছে নেহার একটি কথার উপর।
তবে নেহা সারিকার বিষয়ে কিছু না বলে কোর্টের সামনে বড়রাজের ওই সকল ডকুমেন্টসগুলো সাবমিট করে যেগুলো অলোক তার কাছে পর্যন্ত পৌঁছেছিল। রবি অবাক হয়ে যায়, কারণ রবির কথা মতো এটা তো ওর কাছে যাওয়ার কথা ছিল না। তবে রবি স্পষ্টই বুঝতে পারে তার ছেলে এটা দিয়েছে। যাই হোক, ওই সকল ডকুমেন্টসের ভিত্তিতে প্রমাণ হয়ে যাচ্ছে বলরাজ ইনায়াকে ভালো করে জানত, এমনকি মুখ বন্ধ রাখতেই তাকে ওই ফ্ল্যাটটি গিফট করেছিল। তাই রবিও আর কোনো প্রশ্ন করতে পারছে না, যে জন্য সকল সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে কোর্ট বলরাজকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে। এরপর রবি কোর্টের বাইরে গিয়ে নেহার সাথে দেখা করে। সে নেহাকে কনগ্রাচুলেট করে, কারণ নেহা তার 10ম কেসও জিতেছে। সাথে রবি এটা বলে জীবনের প্রথম কেস হারলেও নিজের মেয়ের কাছে হেরেছি বলে গর্ববোধ হচ্ছে। রবির সাথে এটাও বলে এতদিন পর্যন্ত যে বোঝাটা তার কাঁধে ছিল নেহা আজ সেটা ক্লিয়ার করতে পেরেছে। কিন্তু নেহার কথা, কিছু বোঝা শুধুমাত্র কাঁধ বদলায়, সেটা কোনোদিনও মেটানো যায় না। মানে যে অপরাধ সে করেছে সেই অপরাধের বোঝা নেহাকেও বহন করতে হবে। যে জন্য রবি নেহাকে তার ফার্মে যোগদান করতে বললেও নেহা ওই ফার্মের হয়ে কাজ করতে চাচ্ছিল না, কারণ নেহা বুঝতে পারছিল না সে এখন কি করতে যাচ্ছে। এরপর সারিকা নেহার সাথে দেখা করে। নেহার কথা, তুমি তো তোমার বদলা নিয়েছ, এখন আর কি? সারিকা তখন বলে কোর্ট তো শুধুমাত্র আমার ফেভারে রায় দিয়েছে, কিন্তু জাস্টিস তো তুমি আমাকে দিয়েছ। নেহার কথা, এটা জাস্টিস না। তুমি, বিক্রম, বড়রাজ, আমার বাবা সবাই এক, তাদের মতো তুমিও আইনকে ব্যবহার করেছ। সারিকা শুধু জানতে চায় তাহলে আমাকে বাঁচালে কেন? নেহার কথা, আমার বাবা যে অপরাধ করেছে তার জন্য যেমনটা আমি লজ্জাবোধ করছি, আমি চাই না তোমার ক্রাইমের কারণে কুসুমকে সারা জীবন সেই লজ্জা নিয়ে বেঁচে থাকতে হোক। সবশেষে সারিকা শুধু নেহাকে বলে আমার জীবনে আমি আমার প্রিয় মানুষদের হারিয়েছি, প্রথমে আমার ভাইকে, আর এখন সবথেকে কাছের বন্ধুটা হারালাম। তবে তুমি শুধুমাত্র কেসটায় যেতনি, রাজবংশ পরিবারের বাইরে তোমার একটা আলাদা আইডেন্টিটি তৈরি করেছ। সারিকা থ্যাংক ইউ বলে চলে যায়। আর এরপর আমরা নেহাকে দেখতে পাই নেহা তার ভাই অলোককে নিয়ে রাজবংশ ল ফার্মের দায়িত্ব নিয়েছে। তবে তারা এবার শুধুমাত্র ধনী ব্যক্তিদের কেস লড়ছে না, অসহায় দরিদ্রদের কেস লড়ছে, ন্যায়ের জন্য লড়ছে। আর এখানেই মুভি শেষটা হয়। সবশেষে বলতে গেলে সারিকা যে মাস্টার প্ল্যান করেছিল সেটা শুধুমাত্র তাদের বদলা নেয়ার জন্য, অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য। কিন্তু নেহা যেটা করেছে সেটা শুধুমাত্র ন্যায়ের জন্যই করেছে। কিন্তু নেহার মতো কতজন আইনজীবী আছে? দেশের প্রত্যেকটা আইনজীবী যদি নেহার মতো করে চিন্তা করত, তাহলে কোর্ট থেকে ফিরে কেউই বলতে পারত না তার সাথে অন্যায় হয়েছে, সে বিচার পায়নি। আর এগুলো কিন্তু শুধুমাত্র মুভির দৃশ্য না, আমাদের চারপাশে এই সকল ঘটনাই ঘটছে। আপাত দৃষ্টিতে আমাদের মনে হয় লয়াররা শুধুমাত্র ন্যায়ের জন্য লড়াই করে, কিন্তু আসলে নয়। যেমনটা রবি ছিল, তারা শুধুমাত্র টাকার জন্য লড়াই করত। তো সবশেষে মুভিটা আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।